So in the last class, we completed the three-phase transformer connections. So we have other special connections like spot connections, Lebland connections, BV connections, V reverse V connections. Okay, so this we discussed later on. Before that, we must discuss what is the requirement of this vector group. So as I mentioned in the last class that the vector groups are very much important when we deal with parallel connections of transformer. Okay, so before going into that requirement of the vector grouping, that is the connection must be the same vector group. We must discuss a little bit on the parallel operation of transformer. So I think you have already studied parallel operation of transformer under the machine 1 single phase transformer, isn't it? তোমরা already পড়ে এসছো তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, so if you have studied that, then you please recall what are the okay, so first why do we go for parallel connection, parallel operation of it? What is the requirement? আমরা parallel operation কেন করি সেইটা বোঝা দরকার। হ্যাঁ, তো তোমরা বলো কেউ। স্যার আপনার কথাটা শুনতে অসুবিধা হচ্ছে স্যার। কথা শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। এখন ঠিক আছে স্যার, কিন্তু মাঝে মধ্যে মানে ভয়েসটা মানে ভলিউমটা কম বেশি এরকম হচ্ছে স্যার। ভলিউমটা কম বেশি। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব জোরে বলার। আমি তোমাদের বলছি যে প্যারালাল অপারেশন তো তোমরা অলরেডি পড়ে এসছো কি, তাই তো? হ্যাঁ স্যার। প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার্স, এইটা তোমাদের মোটামুটি জানা আছে। So first my question to you that what is the requirement of parallel operation? What is the requirement? So একটা ট্রান্সফর্মার স্যার ওই লোড শেয়ারিং স্যার। বলো, ভালো করে বলো। স্যার বেশি বেশি পরিমাণ লোডকে হচ্ছে ছোট ছোট ট্রান্সফরমার দিয়ে যদি আমি যদি মানে কম রেটিং এর ট্রান্সফরমার দিয়ে সেই বেশি রেটিং এর লোডকে যদি চালাতে হয় তাহলে আমাকে প্যারালাল অপারেশন করতে হবে। স্যার ফার্স্ট অফ স্যার এটা মেন হচ্ছে একটা সিঙ্গেল যদি লার্জার ইউনিটকে আমি ইউজ করার থেকে যদি আমি দুটোকে ইউজ করি তাতে আমার প্যারালাল অপারেশন ইউজ করি তাহলে রিলায়েবিলিটিটা বেড়ে যাচ্ছে। আরেকটা স্যার হচ্ছে এফিসিয়েন্সি, মানে আমরা যে সমস্ত ইকুইপমেন্ট ডিজাইন করি বিশেষ করে পাওয়ার ট্রান্সফরমার, সেটা হচ্ছে নিয়ারলি ফুল লোডের কাছাকাছি এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হয়। তো সেটা অ্যাচিভ করার জন্য বেসিক্যালি আমরা প্যারালাল অপারেশন করে থাকি। আরেকটা স্যার লোড ফ্যাক্টর, যেটা মেনটেন করার জন্য। লোড ফ্যাক্টর? লোড ফ্যাক্টর বলতে মানে যাতে করে প্রত্যেকটা মানে মানে কি বলবো স্যার, যতটা রিকোয়ারমেন্ট ঠিক ততটার জন্য আমি মানে এক্সেস যেন না আমি মানে কি বলবো, মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারছি না ব্যাপারটা। লোড ফ্যাক্টর নয় কথাটা, অ্যাকচুয়ালি ফুল লোডে প্রত্যেকটা যদি মেশিনকে রান করানো যায় সেটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, যাতে করে ফুল লোডে তুমি কি করে রান করাবে? তার জন্য প্যারালাল অপারেশন মানে যদি স্যার ধরুন মানে আমি বলো নিয়ার অ্যাবাউট ফুল লোড আছে স্যার। হ্যাঁ, সেটা কিভাবে এনশিওর করবে? ধরুন স্যার যদি আমার হ্যাঁ সেটা করা যায় স্যার। ধরুন যদি আমার একটা 100 kVA ট্রান্সফরমার থাকে, এবার সেক্ষেত্রে যদি ওটাকে আমি 5টা ধরুন 20 kVA ইউজ করি, তো যদি আমার ধরুন 30 kVA ডিমান্ড আছে সেক্ষেত্রে দুটো ইউজ করতে পারি। যদি আমি সেক্ষেত্রে 100 ইউজ করি
তার লসটা মানে লসটা বেশি হবে কম্পেয়ার টু এই দুটো। হ্যাঁ, তাহলে তুমি বলতে তো চাইছো যে সেটাকে আমরা in case of lower demand then we'll switch off, disconnect transformers. হ্যাঁ স্যার। Okay, so that means that is a different issue. We have to connect or disconnect or reconnect, isn't it? So that is a special special objective, we can say. But what is the main objective? Main objective is to increase the demand. And if the demand is increased, so how would you cater that? Okay, suppose today you have a 100 kVA demand. বুঝতে পারছো আমি কি বলছি? আজকে তোমার ধরো 100 kVA একটা ডিমান্ড আছে। হ্যাঁ স্যার। So after 5 years, if the demand becomes 180 or 160, so how do you make up that? How do you cater that? বুঝতে পেরেছো? So suppose এটার ক্যাপাসিটি প্যারালালে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, so suppose মানে today এটাকেও you ইউজ have, করতে পারবো ওই সময় আর কি। so after 5 years or so, if increased by 60 kVA, okay, so today you have 100 kVA, and after 5 years if it becomes a 60 kVA increased, so what you can do, you can make 100 kVA and one more 100 kVA, you can connect in parallel, so that you can cater 160 kVA, or maybe in some future if another 40 kVA is increased, you can also cater that. So this is called the augmentation of load demand. You cannot throw the old 100 kVA transformer to the Ganges and you can bring the new 200 kVA transformer. So it is not suggested, isn't it? মানে আমরা ওই পুরনো যে 100 kVA ট্রান্সফরমারটা এতদিন আমাদের কাজ দিল, সেটাকে গঙ্গার জলে ফেলে দিয়ে একটা 200 kVA ট্রান্সফরমার আমি কিনে নিয়ে এলাম, এটা খুব একটা কাজের কথা নয়, তাই না? So that means this is called the augmentation of the load demand. That is the main objective, or that is the practical objective for which generally we go for the parallel operation. এটা যারা ডিস্ট্রিবিউশনে কাজ করো তারা হয়তো এটা জানো যে দরকার হলে আমরা অনেক সময় লোড ডিমান্ড বেড়ে গেলে সেক্ষেত্রে একটা কি হয়, লোড ডিমান্ড বেড়ে গেলে বলো তো কি কি প্রবলেম হতে পারে? লস বেড়ে যাবে, হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশনের প্রবলেম হবে স্যার। ভোল্টেজ রেগুলেশন প্রবলেম। দ্যাট মিন্স হোয়াট ডু ইউ মিন ভোল্টেজ রেগুলেশন? মানে লো ভোল্টেজ প্রবলেম যেটাকে বলছি। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন মানে ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে আপনার নো লোড টু ফুল লোডে যে হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেশন মানে গন্ডগোল হচ্ছে। হ্যাঁ স্যার। তোমার কি সবসময় ট্রান্সফর্মার ফুল লোডে রান করবে? তা ফুল লোডে রান করলে তোমার কোনো ঝামেলাই নেই। তুমি ফুল লোডে, বুঝতে পারলাম না স্যার। আমি বলছি যে ফুল নো লোড আর ফুল লোড এই কথাটা তোমরা কোথা দিয়ে পাও? ভোল্টেজ রেগুলেশন মানে নো লোড আর ফুল লোড, এই জিনিসটা কি বইয়ের ল্যাঙ্গুয়েজ? ও আচ্ছা আচ্ছা, না প্র্যাকটিক্যালি ওটাই থাকে। ওটা একটা ফুল লোডে কি ট্রান্সফরমার সবসময় কি ফুল লোডে রান করে? আর ফুল লোডে রান করলে কি তোমার না, আর এই ভোল্টেজ পড়ে ক্ষেত্রে যায়? হচ্ছে আপনার ওভারলোডে চলে যাচ্ছে। তাহলে ওভারলোড। when you are saying that voltage regulation is the problem, এবার সেটা পরে তুমি চলে যাচ্ছ ফুল লোডে। ফুল লোডে তো ফুল লোডে তো রানিং এট হচ্ছে ওভারলোড। হ্যাঁ, ফুল লোডে তো ভোল্টেজ রেগুলেশনের সমস্যা হবে না। তাহলে ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ at any load it is possible. যদি ট্রান্সফরমার 10% লোডে থাকে তাহলেও ড্রপ হবে,
যদি 100% লোডে ফুল লোডে থাকে তাহলে ড্রপ হবে, যদি 120% লোডে থাকে তাহলে ড্রপ হবে। এবার ব্যাপারটা কি, যত তোমার লোড যত বাড়বে তত তোমার ড্রপও বাড়বে, কেননা হ্যাঁ, স্যার। রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট। লোড যত বাড়বে ড্রপ তত বাড়বে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা ড্রপটাকে বলে ভোল্টেজ মানে রেগুলেশন। হ্যাঁ, তাহলে ভোল্টেজ রেগুলেশন ইজ নাথিং বাট দিস ভোল্টেজ ড্রপ। এইটা মনে রাখতে পারো না, শুধু শুধু নো লোড মাইনাস ফুল লোড মাইনাস নো লোড একটা ডেফিনিশন শিখে রেখেছো। দ্যাট ইজ দ্য ডেফিনিশন ফর ফুল লোড voltage regulation. That voltage regulation is applicable only in case of full load, and that is called the full load voltage regulation. But at any load you will have some voltage drop, that is the voltage regulation. তো যত তোমার লোড বাড়বে, তোমার ট্রান্সফরমারটা যদি একটা সার্টেন লোডের জন্য ডিজাইন করা থাকে, সাপোজ 100 কেভি, তুমি যখন ওটা 120 কেভি তে রান করবে তাহলে ভোল্টেজ ড্রপটা আরো বেড়ে যাবে। তাহলে সেই ভোল্টেজ ড্রপ যদি তোমার ভোল্টেজ ভোল্টেজ থেকে মাইনাস হয়ে যায়, তাহলে কি তুমি কনজিউমার এন্ডে সেই ভোল্টেজটাকে মেনটেন করতে পারবে? পারবে না, তাহলে লো ভোল্টেজ প্রবলেম। এটাই হচ্ছে মেন সমস্যা। আমরা দেখেছি যে আগে সুপারবান এরিয়াতে হতো, এখন ভিলেজ এরিয়াতে হয়, যে আস্তে আস্তে ইলেকট্রিফিকেশন করতে করতে ইলেকট্রিক্যাল লাইন দিতে লোডটা অনেক বেড়ে যাচ্ছে। লোড বাড়তে ট্রান্সফরমারের উপর লোড বাড়তে মানে আমাদের গ্রামের দিকে স্যার যে ঘটনাটা ঘটে স্যার, হ্যাঁ মানে ঠিক সন্ধ্যের পর যত মানে সন্ধ্যেটা যত বাড়ে, মানে ধরুন রাতটা যত বাড়তে থাকে, মানে ওই 8টা-9টা পর্যন্ত আস্তে আস্তে ভোল্টেজটা কমতে থাকে, মানে কমতে মানে সর্বোচ্চ কমে ওই 10টা পর্যন্ত, তারপরে গিয়ে আবার ছাড়তে আরম্ভ করে, মানে আবার ফুল মানে ভোল্টেজটা আবার বাড়তে থাকে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যত তুমি এই ঘটনাটা দেখেছি। তত তোমার লোড বাড়ছে তত তোমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে। হ্যাঁ, ভোল্টেজ ড্রপ হলে তুমি আর ওই 220 ভোল্টেজটাকে মেনটেন করতে পারছো না। আচ্ছা স্যার, এই জায়গাটা আপনি ওই যে রেগুলেশনে আমি তো বললাম যে ফুল লোড টু নো লোড টু ফুল লোডের ব্যাপারটা বলছিলাম, তো এইটাকে ভালোভাবে বলতে গেলে আপনি যেটা বলতে চাইলেন সেটা আমি ঠিক বুঝলাম না, ওইটা কিভাবে বললে ব্যাপারটা ভালো বোঝায়? ট্রান্সফরমারের সেকেন্ডারি ইকুয়েশনটা কি? আমি প্রথম দিন লিখে দিয়েছিলাম, কিছু ইকুয়েশন মনে আছে? স্যার তাহলে ভুলে গেছি স্যার। এই তো সমস্যা। প্রথম দিনে ক্লাস করতে বার করো ট্রান্সফরমারের সেকেন্ডারি ইকুয়েশন। এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি ইকুয়েশন। ট্রান্সফরমারের যে টার্মিনাল ভোল্টেজ যেটা V2, সেটা কি করে পাওয়া যায়? ইনডিউস ভোল্টেজ, সেকেন্ডারি যে ইনডিউস ভোল্টেজ E2 থেকে এই ড্রপটা মাইনাস করতে হয়, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। এটাকে আমরা ভোল্টেজ রেগুলেশন বলি। বুঝতে পেরেছো? তা তুমি এটা কি করে পেতে পারে? এই ইকুয়েশনটাকে তুমি তো এইভাবে লিখতে পারো, E2 মাইনাস V2। তুমি নো লোড ফুল লোড যেটা বলে যাচ্ছে বারবার, সেটা তো বেসিক্যালি E2 মাইনাস V2। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই V2টা তো লোড ডিপেন্ডেন্ট। এটা ফুল লোডে একরকম হবে, ওভার লোডে গেলে একরকম হবে, আন্ডার লোডে গেলে একরকম হবে। এটা যখন ফুল লোডের জন্য তুমি ডিফাইন করছো, তখন সেটাকে ফুল লোড ভোল্টেজ রেগুলেশন বলে। তাহলে ভোল্টেজ রেগুলেশন ইজ বেসিক্যালি দিস ডিফারেন্স অর মড অফ দিস ডিফারেন্স। মানে আমি যেটা বলছিলাম, মড অফ দিস ডিফারেন্স, এই ডিফারেন্সের যে মড ভ্যালুটা, এবার সেটাকে তুমি যদি চাও সেটাকে তুমি পার ইউনিট এক্সপ্রেস করতে পারো বা পার সেকেন্ড এক্সপ্রেস করতে পারো। এবার 100 দিয়ে করলে ওটা আপনার পার্সেন্টেজ অফ রেগুলেশন। হ্যাঁ একদম। তাহলে এইটা মানে কি E2 মাইনাস V2 মানে কি এই ভোল্টেজ ড্রপটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বলছি ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, আমি এখানে শুধু রেজিস্ট্যান্স দিয়ে দেখিয়েছি, এটা বেসিক্যালি দ্য টোটাল ইম্পিডেন্স X
or জেড হ্যাঁ ওই মানে জেড ভ্যালু হ্যাঁ জেড ভ্যালু। ট্রান্সফরমারের যে তারগুলো আছে সেই তারের তো একটা ইম্পিডেন্স আছে, সেই তারের মধ্যে হ্যাঁ, স্যার। ইম্পিডেন্স যেটা আছে তার মধ্যে দিয়ে তুমি যত কারেন্ট বাড়াবে তত ড্রপ হবে, সেটাই ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন। যত তোমার কারেন্ট বাড়বে তত ট্রান্সফরমারের ড্রপ বাড়বে। ট্রান্সফরমার মানে বেসিক্যালি একটা ইম্পিডেন্স, এরকম ভাবে ভেবে নাও, ট্রান্সফরমার মানে একটা ইম্পিডেন্স। তাহলে এদিকে আছে তোমার হ্যাঁ, স্যার। E2, এদিকে আছে V2, যত এর মধ্যে দিয়ে কারেন্ট বাড়বে তত তোমার ভোল্টেজ ড্রপ বাড়বে। তোমার E2 টা সেম ধরলে V2 টা আস্তে আস্তে কমে যাবে, কারেন্ট বাড়বে তো V2 কমে যাবে। এটাকেই ভোল্টেজ রেগুলেশন বলে। হ্যাঁ স্যার, একদম ওকে, তো সেইটা হচ্ছে মেন সমস্যা। সেই জন্য আমরা কি করি, ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে ভোল্টেজ রেগুলেশনে ভোল্টেজটা খুব কমে না যায়। ভোল্টেজ কমে গেলে গ্রামাঞ্চলে আমরা দেখেছি যে টিউবলাইট জ্বলে না, ফ্লুরোসেন্ট ল্যাম্প জ্বলে না, কেননা ফ্লুরোসেন্ট ল্যাম্পে যে স্ট্রাইকিং ভোল্টেজ সেটা 190 থেকে 200, ফলে তার নিচে ভোল্টেজ নেমে গেলে ফ্লুরোসেন্ট ল্যাম্প জ্বালালে আর জ্বলবে না। বা অনেক সময় ভোল্টেজ এতটাই কমে যায় যে আগে থেকে জ্বালিয়ে রাখলেও পরে গিয়ে নিভে যায়, সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্পের এক্সটিংগুইশিং ভোল্টেজটা হচ্ছে 156 থেকে 160 ভোল্ট। তারও নিচে যখন ভোল্টেজটা নেমে যাবে, তুমি আগে থেকে ফ্লুরোসেন্ট ল্যাম্প জ্বালিয়ে রাখলেও পরে গিয়ে ফ্লুরোসেন্ট ল্যাম্প নিভে যাবে। তো এই ধরনের প্রবলেম হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের জন্য। এটা আমরা শহরের লোকেরা অতটা ফেস করি না, কিন্তু স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে যাদের আছে, একটু ভিলেজ রুরাল এরিয়াতে, তারা এই সমস্যাটা ফেস করে। এবার সেইটার ওয়ে আউট হচ্ছে যে যে ট্রান্সফরমারটা আছে তার সাথে আরেকটা নতুন ট্রান্সফরমার সেটার সাথে কানেক্ট করা। এবার যখন কানেক্ট করতে হবে প্যারালালি কানেক্ট করতে হবে, সিরিজে নয়। তার কারণ হচ্ছে তোমার লোডটা কিভাবে বাড়ছে, লোডটা বাড়ছে প্যারালালে, তুমি যখন লোডটাকে কানেক্ট করতে করতে যাচ্ছ সেটাও প্যারালালে কানেক্ট করতে করতে যাচ্ছ, তাহলে সোর্সটাকেও তোমাকে যখন বাড়াতে হবে সেটাকেও প্যারালালে বাড়াতে হবে। সেই জন্য এখানে প্যারালাল কানেকশনের প্রশ্ন। বুঝতে পেরেছো? আর একটা পয়েন্ট আমি পেয়েছি, হ্যাঁ, স্যার, একদম। রিলায়েবিলিটি। রিলায়েবিলিটিটা একটা ইস্যু, যে এবার বাই চান্স যদি ধরো আমার 160 বা 140 কেভিএ লোড একটা দুটো ট্রান্সফরমার দিচ্ছে, এই যে T1 আর T2 160 কেভিএ দিচ্ছে, বাই চান্স যদি একটা ট্রান্সফরমারে ফল্ট হয় সেক্ষেত্রে তাহলে ওই যে লোডটা তখন কিন্তু ওই 160 বা 140 কেভিএ লোডটা একটা ট্রান্সফরমার দিয়ে কাটার হবে, সেক্ষেত্রে হয়তো ভোল্টেজ রেগুলেশন হবে, বাট এটা পিওর শাটডাউন হবে না, মানে পিওর পাওয়ার কাট হবে না, কিছুটা লো ভোল্টেজের জিনিসটা চলবে আর লো ভোল্টেজের জিনিসটা চলবে। So that means you can ensure at least no power cut if you have running up multiple transformer in parallel. But if you install 200 kVA single transformer, then you don't have any other option. If any fault is there in the 200 kVA transformer, then there will be total blackout. So that is the issues related to the reliability. Okay, got the point? আচ্ছা, নেক্সট হচ্ছে আর কে কি বলছিলে বলো, আর কি পয়েন্ট মিস হয়ে গেছে? বলো আর কে কি বলছিলে? স্যার মেইনটেনেন্স, যেখানে আপনার পাওয়ার ব্রেকডাউন টেন্ডস টু 0 রাখতে হবে, বিশেষ করে প্ল্যান্টে, সেক্ষেত্রে একটা ট্রান্সফরমারকে লোডে দিয়ে বাকি একটা ট্রান্সফরমারকে আমরা মেইনটেনেন্স করতে পারি। হ্যাঁ, সেটা তো বেসিক্যালি একটা, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেয়েছি, সেটা তো রিলায়েবিলিটি হলো। মেইন যে ব্যাপারটা তুমি বলতে চাইছো, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কস্ট অফ দ্য স্ট্যান্ড বাই। মানে ব্যাপারটা হচ্ছে ধরো একটা ট্রান্সফরমার যদি ফল্ট হয়ে যায়, হ্যাঁ,
তাহলে 100 কেভিএ ট্রান্সফরমারটা যদি ফল্ট হয়ে যায় তাহলে তুমি তার একটা স্ট্যান্ড বাই 100 কেভিএ ট্রান্সফরমার অ্যারেঞ্জ করে রাখতে পারো, বুঝতে পেরেছো? আর যদি একটা 200 কেভিএ ট্রান্সফরমার থাকতো তাহলে তোমাকে 200 কেভিএ ট্রান্সফরমার অ্যারেঞ্জ করে রাখতে হতো। তুমি তো ট্রান্সফরমার ফল্ট হওয়ার পরে হ্যাঁ, স্যার। ভাববে না যে আমাকে কোথায় আমি ট্রান্সফরমার পাবো, তোমাকে আগে একটা স্ট্যান্ড বাই ইউনিট অ্যারেঞ্জ করে রাখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে স্যার। একটাতে যদি ফল্ট হয় তাহলে তুমি একটা ট্রান্সফরমার ক্যাটার করে মানে ওটা রিলায়েবিলিটিকে এনশিওর করে তুমি আরেকটা ট্রান্সফরমার তখন তুমি সেটাকে মেইনটেনেন্সে পাঠিয়ে আরেকটা ট্রান্সফরমার যেটা স্ট্যান্ড বাই থাকে সেটাকে তুমি ওখানে বসাতে পারো। তো কস্ট অফ দ্য স্ট্যান্ড বাই ইউনিট হ্যাঁ ইজ লেস in case of parallel operation. Okay, next হচ্ছে transportation cost. Okay, transportation cost also আপনার will কথা be স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ বলো, স্যার, আপনার কথা কেটে যাচ্ছে খালি। কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যালো ব্রেক হচ্ছে প্রচন্ড। সেটা তো কিছু করার নেই। এই মুহূর্তে স্যার ঠিক আছে, মানে মাঝখানে যখন আমাকে বলছিলেন তখনই অনেকটা ব্রেক হয়ে শুনতে মাঝে পাইনি। মাঝে হচ্ছে, সব সময় হচ্ছে না, মাঝে মাঝে। এই নেটের সমস্যার জন্য স্যার হচ্ছে এরকম। হুম, বুঝতে পারছি, নেটের সমস্যার জন্যই হয়তো হচ্ছে। Okay, ঠিক আছে। So these are the functions or objective of connecting multiple transformers in parallel. Next হচ্ছে conditions. Condition গুলো কি কি? বলো। polarity First হচ্ছে same হতে polarity, হবে, sir. ফেজ সিকোয়েন্স, টার্মিনাল ভোল্টেজ, পার্সেন্টেজ ইম্পিডেন্স, x by r ratio equal হতে হবে। পার প্রথমে ইউনিট হচ্ছে- ইম্পিডেন্স। প্রথমে হচ্ছে ভোল্টেজ রেশিও, তাই তো? হুম। তারপরে কি? percentage reactance would be same. পার ইউনিট ইম্পিডেন্স। Sorry, But- sir. পার ইউনিট ইম্পিডেন্স। Next, polarity. Okay, তারপর কি? phase sequence. আর কি? এছাড়া আর কি? same vector grouping, There must be, that is the derived condition. The actual condition is there must be zero relative phase displacement. There must be zero relative phase displacement. So these are the 5 conditions which is mentioned in most of the books, and which are required for connecting, or which must be fulfilled for connecting
multiple transformers in parallel. বোঝা গেছে না ভয়েস কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার, কাটছে এখন একটু ভয়েস। আচ্ছা একটু চেষ্টা করো শোনার, কিছু করার নেই, কানেকশনটা তো আমার হাতে নেই। আচ্ছা তো now the voltage ratio, what is voltage ratio? Suppose I have a transformer of 220 by 110 volt. Another transformer I have 440 by 220 volt. Can these two transformers be connected in parallel? Yes, sir. করা যাবে? না স্যার। Now what do you mean by হ্যাঁ the স্যার, করা voltage যাবে স্যার। ratio means? Same voltage ratio. ভোল্টেজ রেশিও তো দুজনেরই সেম স্যার। Okay, so এবার যেহেতু হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ যেহেতু সেম থাকছে তাহলে করা তো করা যাবে যাবে। স্যার, ইনপুট ভোল্টেজটা ফিক্স সেম থাকলে করা যাবে। ইনপুট ভোল্টেজ তো সেমই তো হবে। স্যার ওটাই যে মানে ওটাই ডেটাটা তাহলে করা দিয়েছে যাবে। সেই ডেটা অনুযায়ী দুটোকে প্যারালাল অপারেশন করা যাবে কিনা স্যারের প্রশ্ন। ঠিক হ্যাঁ আছে, যাবে। হ্যাঁ, করা যাবে, করা যাবে। আমার প্রশ্ন হচ্ছে আমি করা যাবে না এটা। না স্যার করা যাবে না। this should not be connected in parallel, never. Because voltage ratio means the nominal voltage rating. We need another transformer of the same voltage rating, and that means by the voltage ratio. Okay, the problem is if you go for the parallel operation of these two transformer, and if you excite by 440 volt, the 220 volt coil will be damaged. The insulation of the 220 volt coil will be damaged. Okay, so we হ্যাঁ, need সেক্ষেত্রে হচ্ছে same 220 voltage. ভোল্টের যে ট্রান্সফরমারটা সেটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, so we need the কিন্তু স্যার, same যদি ইনপুট ভোল্টেজ 220 সেক্ষেত্রে কি input voltage. স্যার ইনপুট ভোল্টেজটা যদি বিলো 220 ভোল্ট হয় তাহলে তো করা যাবে। 220 ভোল্ট যদি রাখা যায় স্যার, 220 ভোল্ট তাহলে বা কি বিলো করা যাবে যদি স্যার? থাকে। Into the design for the 220 and 100 volt transformer and the 440 by 220 volt transformer is quite different. The windings you have provided for 440 volt and 220 volt and the insulation provided for the 440 volt and 220 volt is quite different from the 220 volt and 110 volt transformer. Okay, so generally the voltage ratio means their nominal voltage ratings, that you should remember. এই ভোল্টেজ রেটিং গুলো এটাকেই রেশিও বলে। ভোল্টেজ রেশিও মানে ট্রান্স রেশিও না, ভোল্টেজ রেশিও মানে দেয়ার নমিনাল ভোল্টেজ রেটিংস। এবার প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি আলাদা হয়, সাপোজ দুটোকে আমি 220 দিয়ে এক্সাইট করেছি, একটাতে 110 ভোল্ট ডেভেলপ করছে আর একটাতে 112 ভোল্ট ডেভেলপ করছে, তাহলে কি সমস্যা হবে? If there is slight mismatch in the voltage ratio, then what kind of problem we may face? That is more important to be discussed. বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? সেই ক্ষেত্রে স্যার হচ্ছে নিজেদের মধ্যে একটা হচ্ছে কারেন্ট বিনিময় করতে থাকবে। কারেন্ট বিনিময় করতে থাকবে কেন? কারণ যার হচ্ছে হায়ার পটেনশিয়াল আছে সে তো লোয়ার পটেনশিয়ালকে হচ্ছে কারেন্ট ড্র করানোর চেষ্টা করবে। তাহলে লোডের অবস্থাটা কি হবে? আচ্ছা, এটা আমি খুব লোডের অবস্থাটা স্যার যেটা হায়ার ভোল্টেজ সে বেশি লোড ক্যাটার করবে। আচ্ছা, এটা আমি খুব সোজা ভাবে তোমাদের একটু বলি যে ধরো এখানে একটা দুটো সোর্স আছে, এই সোর্স দুটোকে আমি প্যারালাল করলাম, ঠিক আছে? এইবারে একটা লোড আমি এখানে দিলাম আর, কিন্তু এখানে আর মানে কি, সে একটা কনস্ট্যান্ট কারেন্ট ড্র করবে আইএল। এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট লোড, আর কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট লোড নয়। আমি এখানে একটা ডিভাইস দিয়েছি যেটা কনস্ট্যান্ট কারেন্ট আইএল ড্র করে। এবার এই V1 আর V2টা যখন সমান তখন কি হবে?
স্যার কারেন্ট দুটো তখন থেকে ওই আলাদা। IL ডিভাইড বাই 2 হিসাবে দুটো থেকে যাবে। That means you are saying that if they are equal, then I1 and I2 should be same, I1 and I2 and they equal. will share the half of the load current. হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Okay. Now, if V1 is not equals to V2, and for a particular case, suppose if we take V1 greater than V2, then what will be the problem? ওকে, তো এইটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিতে চাইছি। এটা একটা সার্কিট থিওরির প্রবলেম আর স্যার কিছু এই নয়। ক্ষেত্রে তো আমি বলে নি, এটা একটা সার্কিট থিওরির স্যার। প্রবলেম। জাস্ট ধরো দুটো ভোল্টেজ সোর্স আছে, কিন্তু একটা ভোল্টেজ সোর্স আর একটা চেয়ে বেশি। হ্যাঁ, তাহলে আগের কেসটা কি হয়েছিল? আগের কেসটা এই V1 আর V2 সমান বলে এর মধ্যে কোনো সার্কুলেটিং কারেন্ট ছিল না। This is called the circulating current, IC. So when V1 and V2 becomes 0, there was no circulating current between the sources. সোর্স গুলোর মধ্যে কোনো সার্কুলেটিং কারেন্ট ছিল না। এবার যেহেতু V1 আর V2 সমান নয়, তাদের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট থাকতে বাধ্য। বুঝতে পেরেছো? এবং ওই সার্কুলেটিং কারেন্টটা কে ডিসাইড করবে? হ্যাঁ স্যার। ডিসাইড করবে হচ্ছে তাদের মধ্যে মিসম্যাচ কতটা আছে। শুধু তাই নয়, তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স সেইগুলো ডিসাইড করবে যে কতটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে। কেন? বুঝতেই পারছো, এই সার্কুলেটিং কারেন্টটা যদি একটা লুপ হয়, এই লুপে টোটাল রেজিস্ট্যান্স কোথা থেকে আসছে? এই টোটাল রেজিস্ট্যান্স এই লুপে সোর্স গুলোর নিজেদের রেজিস্ট্যান্সের সামেশন, মানে R1 প্লাস R2। যদিও এই সার্কিটে সেটা দেখানো নেই, কিন্তু তোমরা জানো ভালো করে যে সোর্স মানেই তার ইন্টারনাল। তাহলে এইটাই হচ্ছে সার্কুলেটিং কারেন্টের ম্যাগনিটিউড। এইবার বাকিটা তোমরা হোমওয়ার্কে করবে, কিন্তু আমি এখানে যেটা বলছি যে এখানে যেহেতু ভোল্টেজ V1 টা বেশি, সেই জন্য এখানে I1 টা বেশি কারেন্ট শেয়ার করবে। এবং সেটা কি না, আগে যে কারেন্টটা শেয়ার করছিল তার সাথে এই সার্কুলেটিং কারেন্টটা অ্যাড হয়ে যাবে। আর যার ভোল্টেজ কম, সে কম কারেন্ট শেয়ার করবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যেহেতু ও এক্সট্রা কারেন্ট লোড নিয়ে নিয়েছে, এই জন্য ওই কারেন্টটা এর থেকে বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো সবাই? এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার। এইবার যদি এইটা আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ছবিটা একটু আলাদা হয়ে যাবে, খুব বেশি আলাদা হবে না। ছবিটা একটু আলাদা হয়ে যাবে। আমরা এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জায়গায় ইন্টারনাল ইম্পিডেন্স দেখাবো। একটু আগেই দেখিয়েছি যে ট্রান্সফরমার মানে তার একটা ইন্টারনাল ইম্পিডেন্স থাকে, সেইটাই আমরা দেখাবো। তাহলে ট্রান্সফরমারের দুটোর ইনডিউসড ভোল্টেজ, একটার ইনডিউসড ভোল্টেজ E1 আর একটা ইনডিউসড ভোল্টেজ E2, একটার ইন্টারনাল ইম্পিডেন্স মানে লিকেজ ইম্পিডেন্স Z1 আর একটা লিকেজ ইম্পিডেন্স Z2। এইবার এখানে একটা লোড, রেজিস্ট্যান্স না দেখিয়ে আমি এখানে লোড হিসেবে দেখাবো, এবং সে IL কারেন্ট ড্র করছে। বুঝতে পেরেছো? তাহলে এখানেও ঠিক তাই। যদি আমরা ধরে নিই E1 is more than E2, যদিও Z1 equals to Z2, ইম্পিডেন্স গুলো সমান কিন্তু ভোল্টেজের একটা ভোল্টেজ আর একটা চেয়ে বেশি, সেক্ষেত্রে একই রকম ভাবে I1 বেশি কারেন্ট শেয়ার করবে, মানে T1 বেশি কারেন্ট শেয়ার করবে।
এবং সেটা কি লোড কারেন্টের হাফ প্লাস সার্কুলেটিং কারেন্ট। সার্কুলেটিং কারেন্ট কি না E1 মাইনাস E2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, এখানে 2Z ও লিখতে পারো কেননা সেটা সমান তারা। সিমিলারলি I2 কারেন্ট কি হবে IL বাই 2 হাফ অফ দ্য লোড কারেন্ট মাইনাস হয়ে যাবে যেহেতু ওর ভোল্টেজ কম। তো সোজা জিনিস, এটাই হচ্ছে এখানে সার্কুলেটিং কারেন্ট। এই সার্কুলেটিং কারেন্ট দ্য টার্ম ইউ শুড রিমেম্বার। Because it will be required many times when we'll discuss the parallel operation of transformer. Okay. এটাকে সার্কুলেটিং কারেন্ট, এটা এখানে I1 কারেন্ট, এটা এখানে I2 কারেন্ট। দেখো কেন সার্কুলেটিং কারেন্টটা I1 এর সাথে অ্যাড হয়ে গেল, তার কারণ হচ্ছে দেখো সার্কুলেটিং কারেন্টের ডিরেকশনটা I1 এর সাথে ম্যাচ করে যাচ্ছে, সেই জন্য I1 এর সাথে প্লাস হয়ে গেছে। কিন্তু সার্কুলেটিং কারেন্টের ডিরেকশনটা I2 এর অপোজিটে আছে, সেই জন্য I2 আগের কারেন্টের থেকে মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে সোজা ব্যাপার। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা সেকেন্ড পয়েন্টটায় চলে যাব। সেকেন্ড পয়েন্টটা বলছে কি না, সেকেন্ড পয়েন্টের জন্য আমরা আবার উল্টো জিনিসটা ধরবো, যে এখানে ভোল্টেজ রেশিওটা সেম আছে, মানে E1 আর E2 সেম, ছবিটা একই, E1 E2 সেম, কিন্তু ইম্পিডেন্স গুলো আলাদা। আমি পরে পার ইউনিট ইম্পিডেন্সের কনসেপ্টে আসছি। বলছে ভোল্টেজ গুলো সেম কিন্তু ইম্পিডেন্স গুলো আলাদা। ঠিক এখানেও আমরা ধরে নেব যে একটা ইম্পিডেন্স একটু বেশি আছে। কোনটা না, ট্রান্সফরমারে 1 এর ইম্পিডেন্স 2 এর চেয়ে বেশি আছে। বুঝতে পেরেছো? তো তাহলে কি হবে? বলো। যার ইম্পিডেন্স তার ইম্পিডেন্স ড্রপটাও বেশি হবে। তো মানে এর ক্ষেত্রে স্যার হচ্ছে সার্কুলেটিং কারেন্ট হবে না, কিন্তু হচ্ছে যার ইম্পিডেন্সটা কম আছে সে লোড শেয়ারটা বেশি করবে। বেশি করবে। কি করে প্রমাণ করবে সেটা? মানে যার ড্রপ কম, ওই ওই আগের ইকুয়েশনটাই ধরা হয়, তাহলে যার ভোল্টেজ মানে ড্রপটা কম হচ্ছে লোডের রেসপেক্টে, আগের ইকুয়েশনটা দিয়ে হবে না, মানে টার্মিনাল ভোল্টেজটা বেশি। এইটা যেটা লাগবে দেখো এখানে কি হচ্ছে, এই আগের সার্কিটটাতে E1 আর E2 টা তো সমান এবং সেটা হচ্ছে E, তো সেটা আমরা এই মিলম্যানস থিওরেম দিয়ে লিখতে পারি যে E1 আর E2 যদি সেম হয় তাহলে সার্কিটটাকে এইভাবে লেখা যায়। হ্যাঁ, এটাকে বলে মিলম্যানস থিওরেম। বইটা একটু পড়ে নিও, সার্কিট থিওরির জায়গাটা হৃদয় চৌধুরী। আচ্ছা, এইবার এখান থেকে কত কারেন্ট যাচ্ছে IL, তাহলে এখান থেকে কত কারেন্ট ঢুকছে, সোর্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, E এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ওই IL-টাই যাচ্ছে। IL একই তো, এখান থেকেও যেটা ঢুকছে IL, এখান থেকে যেটা বেরোচ্ছে IL, তাহলে এই IL কারেন্টটা Z1 না Z2 এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তো সবাই জানে প্যারালাল ইম্পিডেন্সের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে যাওয়াকে বলে কারেন্ট ডিভাইডিং রুল। তাহলে ট্রান্সফরমার 1 এর মধ্যে দিয়ে যদি I1 আর ট্রান্সফরমার 2 এর মধ্যে দিয়ে যদি I2 কারেন্ট যায়, তাহলে I1 টা কি হবে, I1 টা হবে যে IL ইনটু অন্য ইম্পিডেন্স বাই Z1 প্লাস Z, আর I2 টা কি IL ইনটু অন্য পাথের ইম্পিডেন্স বাই Z1 প্লাস Z। এটাকেই বলা হয় কারেন্ট ডিভাইডিং রুল। applicable for parallel circuit.
সবাই জানে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সব তো সমান, শুধু নিউমারেটরটা আলাদা, এই নিউমারেটরটা আলাদা, আর তো সব সমান। তাহলে কে কারেন্ট বেশি শেয়ার করবে? যার ইম্পিডেন্স কম সে কারেন্ট বেশি শেয়ার করবে, তাই না? তাহলে এখানে কার ইম্পিডেন্স কম? Z2 এর ইম্পিডেন্স কম, তাই তো? তাহলে T2 তার কারেন্ট কি? I2, বুঝতে পেরেছো? দ্যাট ইজ মোর দ্যান I1। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করো। এইগুলো সিম্পল সার্কিট থিওরি, আর কিচ্ছু নয়, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। শুধু ট্রান্সফরমার পড়ে যাবো, জিনিস কতগুলো মাথায় রাখবো, আর একটা সার্কিটে কি হচ্ছে সেটাই বুঝতে পারবো না, সেটা হলে কিন্তু অসুবিধা আছে। কোনো নিউমেরিক্যাল প্রবলেম তোমরা পারবে না। নিউমেরিক্যাল প্রবলেম পারার জন্য এই বেসিক থিওরি গুলো বোঝা দরকার আছে। ওকে, নেক্সট হচ্ছে এখানে আরেকটা সমস্যা আছে, যেটা তোমরা অলরেডি একজন দুজন বলেছো, কিন্তু এইখানে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনে কন্ডিশনে লেখা থাকে না। সেটা কি? সেটা হচ্ছে R/X রেশিও। এই R/X রেশিওটা কিসের রেশিও বলো? মানে একজন দুজন বলছিল, আমি শুনেছি। কি আমার কথা শুনতে পাচ্ছ? ট্রান্সফরমার কয়েলের রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের রেশিও। হ্যাঁ, মানে লিকেজ রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স, কপার রেজিস্ট্যান্সের রেশিও, এটা ট্রান্সফরমারের নিজের। তাহলে আমরা ধরে নিলাম যে ট্রান্সফরমার 1 এর রেশিওটা এইটা, ট্রান্সফরমার 2 এর রেশিওটা এইটা। তার আগে আমাকে ধরে নিতে হবে বাকি কন্ডিশন গুলো ও ঠিকঠাক রেখেছে, মানে E1 আর E2 সমান, Z1 Z2 সমান, সব সমান, মানে প্রথম দুটো কন্ডিশন ফুলফিল করছে, মানে ভোল্টেজ রেশিও সেম এবং পার ইউনিট ইম্পিডেন্স সেম। এইবার বলছি যে তাদের এই রেশিওটা আলাদা। এটা কি হতে পারে কখনো? তাদের ইম্পিডেন্স সমান অথচ এই রেশিওটা আলাদা, সেটা কি হতে পারে? এটা আগে বুঝতে হবে। বুঝতে পারছি আমি কি বলছি? জেড ভ্যালুটা হ্যাঁ, সেম, হতে পারে। অথচ এটা হতে পারে। দেখো খুব সোজা ভাবে আমরা একটা জিনিস দেখি, যে জেড মানে কি? জেড মানে √R² + X²। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 5 নাম্বারটা এইভাবে তৈরি হতে পারে, আবার এইভাবে তৈরি হতে পারে। মানে একজনের রেজিস্ট্যান্স 4 রিঅ্যাকট্যান্স 3, একজনের রেজিস্ট্যান্স 3 রিঅ্যাকট্যান্স 4, এভাবে হতে পারে। তাহলে জেডটা তো আমার সমান এইভাবে থাকছে। জেড ভ্যালুটা সেম হয়ে গেল, হ্যাঁ, কিন্তু জেড তাদের ভ্যালুটা সেম হয়ে গেল, কিন্তু R/X রেশিওটা আলাদা রেশিওটা হচ্ছে, চেঞ্জ হয়ে গেল। রেশিওটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা। এইটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি কি মিন করে সেটা আগে বোঝো। আরো যদি R/X রেশিও দুটো আলাদা হয়, তার মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কোন প্যারামিটারটা আলাদা? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। তার মানে হচ্ছে R1/Z1, R2/Z2, এটাই হচ্ছে ট্রান্সফরমারের ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর। মানে ট্রান্সফরমারে 1 এর পাওয়ার ফ্যাক্টর
আর এটা হচ্ছে ট্রান্সফরমার 2 এর পাওয়ার ফ্যাক্টর। এই রেশিওটাকে এই R1/Z1 দিয়ে লেখা যায়, R2/Z2 দিয়ে লেখা যায়। বুঝতে পেরেছো? এই পাওয়ার ফ্যাক্টর মানে ট্রান্সফরমারের ইন্টারনাল পাওয়ার ফ্যাক্টর দুটো আলাদা। সেইটা যদি হয় কিপিং দ্য আদার কন্ডিশনস ফুলফিলড, সেটা যদি হয় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে? দেখো এখানে কিন্তু সার্কুলেটিং কারেন্টের ব্যাপার নেই, তার কারণ হচ্ছে জেড ভ্যালু কিন্তু সমান। কারেন্ট শেয়ারিং এর ডিফারেন্স হওয়ার কথা নয়, তার কারণ হচ্ছে জেড ভ্যালু গুলো সমান। ভোল্টেজ ভ্যালু সমান, নো সার্কুলেটিং কারেন্ট, জেড ভ্যালু সমান, নো কারেন্ট ইমব্যালেন্স। তাহলে কি প্রবলেম হতে পারে? ধরো হায়ার কেভিএ রেটিং যেটা আছে সেটা বেশি লোড শেয়ার করবে, আর যেটা কম কেভিএ রেটিং আছে সেটা কম লোড শেয়ার করবে। দেখো কেভিএ রেটিং আমি যাইনি, চেঞ্জ করিনি এখানে, তার কারণ হচ্ছে এখানে তো লোড শেয়ারিং এর ব্যাপারটা আসছে না, এখানে যে ব্যাপারটা আসছে পাওয়ার ফ্যাক্টর শেয়ারিং এর ব্যাপারটা আসছে। না, পাওয়ার ফ্যাক্টর শেয়ারিং হয় না, আমি বলছি একজন বললে কেভিএর ব্যাপারটা, কেভিএর ব্যাপারটা এখানে আসছে না। তার কারণ হচ্ছে এই প্রিভিয়াস যতগুলো এক্সারসাইজ করলাম সেখানে আমি ধরে নিয়েছি যে দুটো ট্রান্সফরমার T1 আর T2 তাদের কেভিএ রেটিং সমান। কেভিএ রেটিং যখনই আলাদা হয়ে যাবে তখনই আমাদের পার ইউনিট কনসেপ্টে যেতে হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কেননা পার ইউনিট কনসেপ্টে না গেলে তবে আমরা ডিফারেন্ট কেভিএ ব্যাপারটিকে এক্সপ্লেন করতে পারবো না। সুতরাং সেইটা আপাতত এই জায়গাটা আরেকবার বলুন স্যার, মানে আমি শুনতে বলবো এখন আপাতত ধরে নিচ্ছি যে কেভিএ টা সবার সমান। দুটো করে ট্রান্সফরমার সমস্ত এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি, সেখানে ধরে নিচ্ছি যে তাদের কেভিএ টা সমান। ধরো দুটোই 100 কেভিএ, এটা আমরা ধরে নিচ্ছি। যখনই কেভিএ টা আলাদা হয়ে যাবে তখন আমাদের পার ইউনিট কনসেপ্টের দিকে যেতে হবে, সেটা আমরা আপাতত ধরেই নিই। আমরা দেখো Z1 আর Z2 ধরেছি, পার ইউনিট ইম্পিডেন্স এইভাবে লেখে না, পার ইউনিট ইম্পিডেন্স লেখে এপসাইলন Z1 এপসাইলন Z2, কেননা পার ইউনিট ইম্পিডেন্সের কোনো ইউনিট হয় না, ফলে Z1 Z2 দিয়ে লেখা যাবে না। সেইটা কিন্তু আমরা ধরিনি, আমরা এখানে ধরে নিয়েছি যে ইম্পিডেন্সের অ্যাবসলিউট ভ্যালুগুলো, ওহমিক ভ্যালুগুলো সমান। সেটা তখনই ধরা যায় যখন আমরা কেভিএ রেটিং গুলোকে সমান ধরে নিয়েছি। তাহলে আপাতত ওই কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই, এখানে ধরে নাও যে সমস্ত সেম কেভিএ ট্রান্সফরমার আমরা ডিল করছি। তাহলে এবার ধরো 200 কেভিএ ট্রান্সফরমার, তাহলে টোটাল কত কেভিএ ও দিতে পারে? টোটাল 200 কেভি 200 কেভিএ দিতে পারে, কারেক্ট। এবার এই পাওয়ার ফ্যাক্টর মিসম্যাচ হলে কি ধরনের সমস্যা হয় দেখো, আমরা কেভিএটাই কারেন্ট ভেক্টর হিসেবে ড্র করছি। ধরো যদি তাদের পাওয়ার ফ্যাক্টর সেম হতো তাহলে আমরা ধরো এখানে 1 ইঞ্চির একটা লাইন এঁকেছি যেটা বোঝায় যে 100 কেভিএ, এখানে আরেকটা 1 ইঞ্চির লাইন এঁকেছি যেটা বোঝায় যে 100 কেভিএ, এবং দুটো যোগ করলে আমরা পাবো টোটাল কত না 200 কেভিএ, সেটাই আমাদের ডিমান্ড। তাহলে ডিমান্ডটা এখানে 200 কেভিএ। ঠিকঠাক ফিল করছে, মিট করছে। এইবার ধরো একটা ট্রান্সফরমার, এইটার পরে একটা ট্রান্সফরমার একটু অন্যরকম 100 কেভি, মানে তার লেন্থটা সমান, মানে এটাও 1 ইঞ্চি, এই লেন্থটা সমান, মানে ওটা 100 কেভিএ দিচ্ছে, এটা 100 কেভিএ। কিন্তু সে একটু ঘুরে গেছে, এদিকে ঘুরে গেছে। এবার এই যে রেজাল্ট্যান্টটা, এটা কত হবে? এটা কি 200 কেভি হবে? না স্যার, না স্যার, কমে যাবে। কখনোই হবে না। এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সমস্যা। পাওয়ার ফ্যাক্টর মানে সে যে কারেন্টটা ডেলিভার করবে, সে কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে।
একটা যে কারেন্ট আরেকটা ট্রান্সফরমারে কারেন্টের অ্যাঙ্গেল থাকবে। যদি দুটো পাওয়ার ফ্যাক্টর সেম হতো তাহলে তারা একই ফেজে কারেন্টটাকে শেয়ার করত। এখানে তাদের কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল থাকছে, ফলে যদি এই অ্যাঙ্গেলটা থেকে থাকে তাহলে কখনোই তাদের সামেশন 200 কেভিএ হতে পারে না, বিকজ the algebraic sum is always greater than the vector sum, and algebraic sum is possible only in case of in phase currents or in phase load. তাহলে কারেন্টটা যখন ইন ফেজে ছিল তখন তাদের অ্যালজেব্রিক সাম হয়েছিল, মানে যেভাবে আমরা মুদিখানির দোকানে যোগ করি ক্যালকুলেটরে 100 প্লাস 100 200। কিন্তু যখন এই অ্যাঙ্গেলটা তৈরি হলো, পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা এলো, তখনই কিন্তু আর অ্যালজেব্রিক সাম করা যাবে না। ফলে আমি বলতে পারবো না যে এখানে 100 প্লাস 100 200, এখানে 100 প্লাস 100 180 হয়ে যেতে পারে বা 160 হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর। বুঝতে পেরেছো? এই গেল ব্যাপার। এবার প্রশ্নটা হচ্ছে, সেটা তো তুমি জানো না যে ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর গুলো কত আছে। তুমি ধরো দেখেছো যে তুমি দুটো 100 কেভিএ ট্রান্সফরমার ইনস্টল করেছো, এবার তুমি 200 কেভিএ লোড দেবে, তাই না? তাহলে 200 কেভিএ তুমি যদি লোড দাও তাহলে কি হবে? ভোল্টেজ ড্রপ হবে। না 200 কেভিএ যদি লোড একটা ট্রান্সফরমার ওভারলোড হয়ে যাবে স্যার, যখন হ্যাঁ? পাওয়ার ফ্যাক্টরটা ডিফারেন্ট এসে যাচ্ছে, তখন একটা ট্রান্সফরমার যদি 200 কেভি দেওয়া হয় তাহলে একটা ট্রান্সফরমারের উপর ওভারলোড চলে আসবে আর একটা ট্রান্সফরমার কম কেভিএ শেয়ার করবে স্যার। কেন কম কেভিএ শেয়ার করবে কেন? এটা স্যার যেহেতু ওই পাওয়ার ফ্যাক্টরটা সেপারেট বলে দুটো দেখো এখানে কেউ কম কেউ বেশি হবে না, এখানে কোনো বায়াস স্পেস নেই। এখানে দুটো ট্রান্সফরমারই ইকুয়ালি ওভারলোডেড হবে, দুটো ট্রান্সফরমারই ইকুয়ালি ওভারলোডেড হবে, কেননা তাদের জেড ভ্যালুটা তো সমান। বুঝতে পেরেছো? মানে 180 যদি যোগফল দাঁড়ায়, আমি যদি 200 দিই তাহলে ওই এক্সট্রা যে 20 কেভিএ সেটা দুটো ট্রান্সফরমারই 10-10 করে শেয়ার করে নেবে, মানে প্রত্যেকেই 110% করে লোডেড হবে, মানে 10% করে প্রত্যেকটাতেই ওভারলোড দাঁড়াবে। তাহলে এখানে বায়াস স্পেসের কোনো জায়গা নেই, কারো ইম্পিডেন্স কম বেশি নেই, ইম্পিডেন্স ভ্যালু কিন্তু দুজনেরই সমান, ফলে দুটো ট্রান্সফরমারই এখানে ইকুয়ালি ওভারলোডেড হবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে এই ইস্যুগুলো তো বুঝতে হবে। তাহলে এইগুলো কিন্তু সমস্ত ট্রান্সফরমারের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, নট অনলি ফর থ্রি ফেজ ট্রান্সফরমার। So the first three conditions are applicable for all type of transformers. Only the last two is specially for three phase, because here the phase sequence and other things are related. তাহলে লাস্ট দুটো কন্ডিশন শুধুমাত্র থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য অ্যাপ্লিকেবল, প্রথম তিনটে কন্ডিশন কিন্তু যে কোনো ট্রান্সফরমারের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, আজকে আমি পার ইউনিটটা নিয়ে কোনো ডিসকাশন করছি না, এইটা নেক্সট দিনের জন্য তুলে রাখছি, কেননা পার ইউনিট ইম্পিডেন্সটা বোঝার দরকার আছে এবং সেখানে আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম করাবো, কেননা সেম পার ইউনিট কনসেপ্ট তোমাদের লাগবে পাওয়ার সিস্টেমে। আশা করি পাওয়ার সিস্টেম অলরেডি তোমরা কিছু প্রবলেম করেছো পার ইউনিটের উপর, কি তাই তো? করেছো কি করোনি? না স্যার।
তাহলে তোমাদের তো পাওয়ার ইউনিটে কনসেপ্টই হয়নি। যাই হোক, নেক্সট যে কন্ডিশন সেটা হচ্ছে পোলারিটি মাস্ট বি সেম। আচ্ছা, তোমাদের একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যে কয়েল কানেকশনস আর রেটিংস হবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। কি শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আমার যতদূর হ্যাঁ, মনে আছে স্যার। ওটা হয়নি গো, ঠিক আছে, কয়েল কানেকশন বা ট্রান্সফরমারের নিয়ে মানে অনলাইনে তো হয় না, প্র্যাকটিক্যালি হয়নি মানে যখন ক্লাস চলতো। না স্যার হয়নি, এটা নতুন শুনলাম। সে কি কথা? আমাদের ল্যাবে একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারটা এই রকম দেখতে, যেভাবে আমি ড্র করছি। রেটিং গুলো হচ্ছে এটা 110 ভোল্ট, এটা 110 ভোল্ট, আর এটা 220 ভোল্ট। মানে বেসিক্যালি এটা একটা 3 কেভিএ 110 বাই 220 ভোল্ট ট্রান্সফরমার। বোঝা গেল? ওকে, এটা আশা করি তোমাদের যখন প্যারালাল অপারেশন এক্সপেরিমেন্টটা হয়েছে বা হবে, নিশ্চয়ই হয়েছে তোমাদের প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার, এটা নিশ্চয়ই অনলাইনে হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। তখন তোমরা এটা এই যে একই কনসেপ্ট লাগবে। ধরো আমি এই চারটে টার্মিনালের নাম দিলাম A1, A2, A3, A4। আর এটা হচ্ছে ধরো A5, A6। ওকে, তাহলে পোলারিটি মানে কি? ডাইরেকশন অফ ম্যাগনেটাইজেশন। হ্যাঁ, সেটা মানে আমি বুঝবো কিভাবে? মানে বোঝানো হয় কিভাবে? এই পুরো ছবিটা তো থাকে না তোমার কাছে। ট্রান্সফরমার মানে হচ্ছে এরকম একটা বাক্স, এরকম একটা বাক্স রয়েছে যেটা আমাদের ল্যাবে থাকে। তোমরা আশা করি এরকম একটা ছবি দেখেছো। এখানে চারটে পোলারিটি, একটা সাইডে আর একটা সাইডে এরকম চারটে পোলারিটি আছে, ওই সাইডে এরকম চারটে জিনিস। এখানে নেম প্লেটটা আছে। এইসব কয়েল টয়েল তুমি কিন্তু বাইরে থেকে দেখতে পাবে না। বাইরে থেকে দেখবে যে এই চারটে নব রয়েছে যেখানে তুমি কানেক্ট করতে পারো তার। তুমি কি করে বুঝবে যে তাদের পোলারিটি কি? পোলারিটি চেক করার জন্য আমাদের কয়েলগুলোকে সিরিজে কানেক্ট করতে হবে। হ্যাঁ, র্যান্ডমলি হচ্ছে আপনি সিরিজে কানেক্ট করে দিন, যেমন হ্যাঁ, তাহলে A2 A3 যদি কানেক্ট করে দেওয়া হয়, আর A1 আর A4 এর মধ্যে যদি আমি ভোল্টেজ মাপি, যদি 0 থাকে তাহলে হচ্ছে রিভার্স পোলারিটি হয়ে গেছে। রিভার্স পোলারিটি আর কি হয়েছে? যদি হচ্ছে আপনার যদি ডবল ভোল্টেজ পাওয়া যায় তাহলে হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি এসে গেছে। আচ্ছা, এটাও আমরা খুব সহজে বুঝতে পারি ডিসি দিয়ে। কিভাবে? দেখো, হ্যাং করে রয়েছে। ধরো তোমাকে আমি দুটো ব্যাটারি দিলাম যাদের পজিটিভ নেগেটিভ মার্কিং নেই। দুটো ব্যাটারি দিলাম যাদের পজিটিভ নেগেটিভ মার্কিং নেই। তুমি কি বলতে পারবে যে কোন সাইডটা সেম পোলারিটি আছে দুটো ব্যাটারি? পজিটিভ নেগেটিভ বলার দরকার নেই, অ্যাটলিস্ট কোন দুটো সাইড সেম পোলারিটিতে রয়েছে সেটা আমি কি করে বুঝবো?
ধরো এটা একটা ব্যাটারি, এইটা একটা সিরিজে ব্যাটারি। কানেকশন করতে হবে স্যার। এবার আমাকে বলো যে সিরিজ কানেকশন মানে কি? That is very important thing. What do you mean by series connection and what do you mean by parallel connection? সিরিজ কানেকশন মানে একটার পর একটা যখন কানেকশন করা হয় সেটাই সিরিজ, আর যদি প্যারালাল প্যারালাল হয় তার তুমি মানে একটার পর একটা হচ্ছে কানেক্ট করছো। প্যারালাল তো তাই সিরিজ বলতে স্যার আচ্ছা, অপোজিট পোলারিটি এখানে গুলো না, আমরা সেটা নয়। আমি তো পোলারিটি জানি না। basically- আরে বাবা, আমি তো আচ্ছা, পোলারিটি জানি না, আমি কার অপোজিট পোলারিটি কানেক্ট করব? এইখানে আমাদের কনসেপচুয়াল ওই একটু জন্য সমস্যা আছে। বললাম যে স্যার, হ্যাঁ ওই জন্য স্যার হচ্ছে ধরুন B1 এর উপরে হচ্ছে এ A1 আর নিচে হচ্ছে B1 এর হচ্ছে এটা A2 যদি টার্মিনাল হয়, আর B2 এর ক্ষেত্রে হচ্ছে আপনি B X1 X2 যদি টার্মিনাল হয়, টার্মিনাল গুলো লিখে দিন স্যার। এটা মাল্টিমিটার দিয়ে টেস্ট করলে দেখা যাবে ইজিলি স্যার। আচ্ছা, প্রথম এবার হচ্ছে যদি স্যার বলো। ওই প্রথমে আমি A2 আর A4 টাকে কানেক্ট করে দিলাম, দেওয়ার বললাম পর হ্যাঁ এবার A1 আর A3 এর মধ্যে যদি ভোল্টেজ পাওয়া যায় তাহলে হচ্ছে আপনার রিভার্স পোলারিটিতে আছে, আচ্ছা, আর যদি তার মানে ভোল্টেজ না পাওয়া যায়, যদি দেখো, জিরো হয় তাহলে দুজনেই হচ্ছে সেম পোলারিটিতে আছে। কোশ্চেন গুলো 1 বাই 1 আমরা আগে সর্ট আউট করি। প্রথম কথা, একটু আগে আমি জিজ্ঞেস করেছি যে সিরিজ হ্যাঁ, স্যার। কানেকশন কি। সিরিজ কানেকশন মানে হচ্ছে জেনারেলি আমরা যে ডিভাইস গুলো নিয়ে কাজ করি তার দুটো করে টার্মিনাল থাকে, তাই তো? ধরো ট্রান্সফরমার কয়েল, স্যার। দুটো হ্যাঁ, স্যার। টার্মিনাল রয়েছে। একটা ভোল্টেজ সোর্স, তার দুটো টার্মিনাল। একটা রেজিস্ট্যান্স, তার দুটো টার্মিনাল। একটা ইন্ডাক্ট্যান্স, তার দুটো টার্মিনাল। সিরিজ কানেকশন মানে হচ্ছে এক করে টার্মিনাল শর্ট করা irrespective of the polarity, and that is called the series connection. And parallel means both the terminals must be shorted. এই ডিফারেন্সটা বুঝতে হবে যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন, এইটাও মোটামুটি একটা প্যারালাল কানেকশনের মতো ছবিটা দেখাচ্ছে, তাই না? এক্সেপ্ট দ্য ভোল্ট মিটার। ওকে, সেইটা বোঝানোর জন্য আমাকে বুঝতে হবে যে এইটা বেসিক্যালি ওপেন সার্কিট আছে ভোল্ট মিটার বলে। তাহলে সিরিজ কানেকশন মানে হচ্ছে তার মানে দাঁড়ালো স্যার, যদি আমি ভোল্ট মিটারের যদি টার্মিনালটাকে যদি শর্ট করে দিতাম তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। এটাই প্যারালাল কানেকশন হয়ে যেত। তাহলে এটা সিরিজ কানেকশন আছে, তার কারণ হচ্ছে ভোল্ট মিটারটা ওপেন সার্কিটের মতো কাজ করতে, বেসিক্যালি A1 আর A3 তে কোনো কানেকশন নেই। তাহলে এটা বেসিক্যালি একটা সিরিজ কানেকশন হয়েছে। আমি এখনো পোলারিটি জানি না। হ্যাঁ স্যার। শুধু এটুখানি জানি যে ব্যাটারি গুলো 2 ভোল্ট করে দিচ্ছে। এবার ধরো এই ভোল্ট মিটার রিডিং শো করলো 0 ভোল্ট, তখন আমি কি বুঝবো? তাহলে সেম পোলারিটি দুটো শর্ট হয়ে রয়েছে। A3 টার্মিনালটা সেম, সেম পোলারিটি শর্ট। না না, এটা বুঝবো যে A2 আর A4 সেম। মানে A1 আর A3 সেম। আগে বুঝবো যে A2 আর A4 যে দুটো শর্ট হয়ে রয়েছে সেই দুটো সেম। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সেম পোলারিটি যদি শর্ট হয়ে থাকে সিরিজের কানেকশনে, তাহলে মাইনাস হয়ে যায়। আর অপোজিট পোলারিটি যদি শর্ট হয়ে থাকে তাহলে প্লাস হয়ে যায়। তাহলে আরেকটা কেসে আমি 4 ভোল্ট পাবো যদি A2 A2 আর A4 যদি হচ্ছে ডিফারেন্ট হয়, ডিফারেন্ট পোলারিটি, তাহলে 4 ভোল্ট পাবো। তাহলে এই কনসেপ্টটা আমরা এইখানে ইউজ করব ট্রান্সফরমার পোলারিটি ডিটারমিনেশনের জন্য। কিভাবে না, যখন আমরা এখানে একটা 110 ভোল্ট সোর্স দিয়ে এক্সাইট করব, তখন বাকি কয়েলগুলোতেও ভোল্টেজ তৈরি হবে। এখানে 110 ভোল্ট তৈরি হবে, এখানে 110 ভোল্ট তৈরি হবে, এখানে 220 ভোল্ট তৈরি হবে। মানে এখানে যদি আমি একটা ভোল্ট মিটার দিয়ে মাপি
দেখবো যে 110 ভোল্ট শো করছে। এখানে যদি একটা ভোল্টমিটার দিয়ে মাপি দেখবো যে 220 ভোল্ট শো করছে। কেননা ফ্লাক্সটা তো সবকটা কয়েলকে লিংক করছে, সেই জন্য ওই কয়েলগুলোতে ভোল্টেজ তৈরি হবে। এবার যে কনসেপ্টটা অ্যাপ্লাই করার কথা বললাম সেটা হচ্ছে, যদি এবার আমরা সিরিজ কানেকশন করি, এবার সিরিজ কানেকশনের জন্য তো আমরা পোলারিটিটা জানিই না, তাহলে যে কোনো দুটো পোলারিটি আমি শর্ট করে দেবো, মানে যে কোনো দুটো টার্মিনাল, যে কোনো দুটো টার্মিনাল, ধরো A2 আর A3 আমি শর্ট করে দিলাম। এবার বাকি যে দুটো ওপেন রয়েছে, এখানে কি ওপেন রয়েছে, A1টা ওপেন রয়েছে আর A4টা ওপেন রয়েছে, তার মধ্যে আমি একটা ভোল্টমিটার দিলাম। এবার ভোল্টমিটার গুলো কি কি শো করতে পারে বলো তো? জিরো শো করতে পারে না। হচ্ছে যদি এরকম কন্ডিশন হয় তাহলে হচ্ছে উপরের যে ভোল্টমিটার সেটা হচ্ছে আপনার 110 শো করবে, আর নিচের যে ভোল্টমিটার সেটা 0 ভোল্টমিটার শো আছে, করতে পারে, আবার 220 ভোল্ট শো করতে পারে। একটাই ভোল্টমিটার আছে, এটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, এটা 110 ভোল্ট 50 হার্টজ সোর্স, ভোল্টমিটার একটাই আছে। হ্যাঁ, তাহলে কি কি তাহলে এই অপশন? কন্ডিশনে হয় জিরো জিরো হতে পারে, আর নয় হচ্ছে আপনার হচ্ছে 220 ভোল্ট আসতে পারে। আচ্ছা, যদি জিরো আসে, যদি ধরো জিরো আসে তার মানে কি বলো, আরেকজন বলো দেখি, আরেকজন কেউ বলো, অক্ষয় বলো, হ্যাঁ সাহেব বলো। সেম পোলারিটি শর্ট হয়ে যাচ্ছে। তাহলে জিরো যদি মানে zero একটু আগেই বলেছি যে জিরো মানে সেম পোলারিটি শর্ট রয়েছে, মানে A2 আর A3 সেম, A2 and A3 সেম। আর যদি 220 ভোল্ট পাই তাহলে A2 and A3 আর অপোজিট। ঠিক স্যার, এই তো, দিস ইজ কল্ড দ্য পোলারিটি ডিটারমিনেশন। তাহলে তখনই ধরো আমি সেকেন্ড কেসটা পেলাম, ধরো এইটা পেয়েছি, 220 ভোল্টটা পেয়েছি, তাহলে বুঝে যাব যে A2 পোলারিটি টা আলাদা, তাহলে এখানে একটা ডট বসাবো, এখানে একটা ডট বসাবো, তাহলে দেখো A2 টা নন ডট আছে, A3 টা ডট আছে, তাহলে দুটো অপোজিট পোলারিটি আমি শর্ট করেছি, এইখানে ডট গুলো বসাবো। তাহলে আমি এখানে কি করলাম, এটা যদি আমি C1 নাম দিই, কয়েল 1, এটা C2, তাহলে C1 এর রেসপেক্টে C2 এর পোলারিটিটা আমরা বার করলাম, ডিটারমিন করলাম। আরেকটা কয়েল এখনো পড়ে রয়েছে C3, এই C3 পোলারিটিটা কি করে ডিটারমিন করব? একই রকম, আর C2 টাকে কানেক্ট করব না, এবার C1 এর সাথে সিরিজ C3 টাকে সিরিজ করব। বুঝতে পেরেছো? C1 এর সাথে C3 টাকে সিরিজ করব কিভাবে? যে কোনো একটা টার্মিনাল সিরিজ করো, ধরো এটাকে আমি সিরিজ করে দিলাম, C1 এর সাথে C3 টাকে সিরিজ করে দিলাম, আর ভোল্টমিটারটাকে লাগাবো কোথায়? যে দুটো ওপেন রয়েছে, যে দুটো আমি সিরিজ করিনি সেখানে ভোল্টমিটারটা লাগাবো। এবার আমাকে একজন বলো যে এই ভোল্টমিটার কি কি রিডিং দিতে পারে, বলো। এটার ক্ষেত্রে হচ্ছে আপনার 330 আর হচ্ছে 110 দেখা দেবে। তাহলে মাইনাস হলে 110 আর প্লাস হলে 330, তাহলে ভোল্টমিটারটাকে সেই রেঞ্জে তোমাকে দিতে হবে। হ্যাঁ স্যার, এখানে 220 ভোল্টমিটারও কাজ করবে না, 330 মানে মানে এখানে 200 রেঞ্জের ভোল্টমিটার তোমাকে ইউজ করতে হবে, তাহলে তুমি এটা পাবে। তাহলে 110 এর ক্ষেত্রে কি হবে, কোনটা কোনটা সেম পোলারিটি হবে? 110 যদি পাই তার মানে কি? 110 A2 আর হচ্ছে আপনার A5,
A to A5 সেম পোলারিটি, A to A5 হচ্ছে সেম পোলারিটি। আর যদি 330টা পাই, ধরো আমি 330টা পেলাম, আর যদি 330 হয় তাহলে A2 আর A5 হচ্ছে ডিফারেন্ট পোলারিটি। তাহলে ধরো 330টা যদি পাই, তাহলে আমি কোথায় ডট বসাবো? A5 এ না A6 এ? আচ্ছা 330 যদি পাওয়া যায় তাহলে হচ্ছে ডট হবে হচ্ছে আপনার A5 এ। A5 এ। ঠিক এই ট্রান্সফরমারটাই আমাদের আছে, এইগুলো তাদের ডট মার্কিং। বুঝতে পারছো? এইভাবে আমরা ডট মার্কিং বা পোলারিটি মার্কিং করতে পারি ট্রান্সফরমার। Okay, so this is called the polarity test of a transformer. So polarities are very important for a transformer for parallel operation especially. ঠিক আছে? কি সবাই বুঝতে পেরেছো কিভাবে পোলারিটি টেস্ট করলাম? এটার উপর একটা এক্সপেরিমেন্ট ছিল তোমাদের। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আর না হলে অন্তত হ্যাঁ স্যার। যদি ভিডিওটা আগের দিনের ভিডিওটা আমি ইচ্ছা করে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, আমি চাইছিলাম কজন ক্লাস নোট নিচ্ছ বা কজন মনে রাখতে পারছো, সেইটার জন্য আমি আগের দিনের ভিডিওটা শেয়ার করিনি। আজকে ক্লাসটা হয়ে গেলে আমি দুটো ভিডিও শেয়ার করে দেবো, যদিও এখনো আমি সমস্ত অ্যাসাইনমেন্ট পাইনি। স্যার আমার এইমাত্র মেল এলো যে আমার বাউন্স করেছে, ডিড নট সাবমিট হয়নি, মানে ব্যাক এসছে। হ্যাঁ বাউন্স করেছে, মানে তুমি ওটা কি আরেকবার সাবমিট করে দেবো? হ্যাঁ ভুল মেল আইডি লিখেছো। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা চেক করতে তুমি আরেকবার ক্লাস রিসাবমিট নোটটা করে দিচ্ছি নাকি স্যার? ক্লাস নোটটা ভালো করে দেখছো না, ক্লাস নোটের মধ্যেই তোমার এটা ছিল, মেল আইডিটা ছিল। যাই হোক, হ্যাঁ স্যার, ওই মেল আইডিতে যাদবপুর ইউনিভার্সিটি পুরোটা লেখা ছিল না, আমারও বাউন্স করেছিল। তো ওইটা তারপরে যাদবপুর ইউনিভার্সিটি .in করলাম, তো তখন মেলটা সেন্ড হয়েছে। মানে আপনি যখন স্যার লিখেছিলেন ওখানে ওই যাদব ইউনি হয়ে গেছিল, যাদবপুরটা পিইউ আরটা বাদ পড়ে গেছিল স্যার, ওই জন্য আচ্ছা। মেল বাউন্স করেছে। তারপরে আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি আচ্ছা। করতে তারপরে গেল। ঠিক আছে, সরি ফর দ্যাট। ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি। হ্যাঁ তো তার মানে ঠিক আছে। আমারও ওই একই কেস হচ্ছে স্যার। হ্যাঁ এবার সবার ওই একই case। ডোমেনটা যাদবপুর ইউনিভার্সিটি হবে। না না, আপনাকে ফার্স্টে বললাম না স্যার, হুম, ফার্স্টে ক্লাস শুরুতেই বললাম তো স্যার। ঠিক আছে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। তারপরে স্যার আমরা রিকারেকশন করে মানে যেটাই মেল হ্যাঁ আছে সেটা আজকের আমরা দিনটা গ্রুপে আছে, আজকের দিনের মধ্যে দেখো সাবমিট করে যদি করতে পারো ভালো হয়। এবার একই জিনিস, ওই একটা কয়েলকে আমি বুঝতে পেরেছি। এবার ধরো পোলারিটিটা আমরা জানি, এবার আমরা এই দুটো কয়েলকে প্যারালাল করব, কিভাবে করব? A1 আর A3 আর কানেকশন করতে হবে, মানে একই টার্মিনাল হবে, আর A2 A4 এক জায়গায় টার্মিনাল। আচ্ছা, তাহলে ও বলছে যে A1 আর A3 টাকে শর্ট করব। আবার বলি যে প্যারালাল কানেকশন মানে হচ্ছে দুটো দুটো করে টার্মিনাল শর্ট করা, একটা একটা করে নয়। Unlike the series connection where we short one terminal, in case of parallel operation we short two terminals. So that means this is how we have to short. মানে ডটের সাথে ডট, নন ডটের সাথে নন ডট, same polarities must be shorted in case of parallel connection. But the problem is if somebody does the opposite, then what kind of problem we may face? বুঝা গেল? তাহলে হচ্ছে স্যার শর্ট সার্কিট হয়ে যাবে তো স্যার। হ্যাঁ, কি শর্ট হয়ে যাবে? না স্যার, ফ্লাক্সটা মানে মানে নেট ফ্লাক্সটা 0 হবে। নেট ফ্লাক্সটা 0 হবে। তার মানে তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। শর্ট সার্কিট মানে তখন হচ্ছে কয়েল গুলোর মধ্যে আর ইন্ডাকটিভ ব্যাপারটা থাকবে না, তখন শুধু হচ্ছে আপনার আর ভ্যালুটা থাকবে।
দেখো আমরা শর্ট এক্সেল করছি, ভ্যালুটা হচ্ছে আপনার 0 হয়ে যাবে। আমরা শর্ট করছি অপোজিট পোলারিটি, এটা কিন্তু সিরিজ কানেকশন নয়, আমরা দুটো দুটো করে টার্মিনাল শর্ট করেছি, কিন্তু দুটো টার্মিনালে অপোজিট পোলারিটি, মানে একটা ডট আর একটা নন ডট, আর একটা নন ডট আর একটা ডট, এইভাবে আমরা শর্ট করেছি। এক্ষেত্রে কি সমস্যা হবে? দেখো কোনো একটা ইনস্ট্যান্টে, এটা তো অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, কোনো একটা ইনস্ট্যান্টে আমি যদি ধরে নিই যে এই সোর্সের এই মাথাটা নেগেটিভ, এই মাথাটা পজিটিভ, তাহলে কারেন্টটা এদিক থেকে যাবে, তাই তো? মানে এখানে আসার পর কারেন্টটা ব্রাঞ্চ হবে এইভাবে, মানে কারেন্টটা এই কয়েলে এদিক থেকে ঢুকবে, ওই কয়েলে ওপর দিক থেকে ঢুকবে। তাহলে ওপরের কয়েলটা মানে C1 কোন দিকে ফ্লাক্স তৈরি করবে? C1 উপরের দিকে করবে। হ্যাঁ, সবাই একটু ডান হাতের যে রুল আছে সেই অনুযায়ী একটু বোঝার চেষ্টা করো। কয়েলের ডিরেকশন অনুযায়ী প্রথম কয়েলটা ওপর দিকে ফ্লাক্স তৈরি করবে, এবার নিচের কয়েলটা দেখো নিচ থেকে কারেন্টটা ঢুকছে, তাহলে একই রুল অনুযায়ী নিচের কয়েলটা কোন দিকে ফ্লাক্স তৈরি করবে? নিচের দিকে। নিচের দিকে ফ্লাক্স তৈরি করবে, এবং এই ফ্লাক্স দুটো সেম হবে, তার কারণ হচ্ছে যেহেতু নিচের দিকে কয়েল দুটো সেম ভোল্টেজ রেটিং এর, তার মানে হচ্ছে তাদের নাম্বার অফ টার্ন সেম। নাম্বার অফ টার্ন সেম মানে হচ্ছে তারা একই এমএমএফ জেনারেট করবে, কিন্তু ওই দুটো এমএমএফ নিজেদেরকে ক্যান্সেল করে দেবে, ফলে দেয়ার উইল বি নো নেট ফ্লাক্স ইন দ্য কোর। এই কোরে আর কোনো ফ্লাক্স থাকবে না, তার কারণ হচ্ছে এই দুটো কয়েলই সেম এমএমএফ জেনারেট করবে ইন অপোজিট ডিরেকশন, and the net flux will be 0. দেখো এখানে কিন্তু শর্ট হচ্ছে না, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে ফ্লাক্সটা 0 হয়ে যাচ্ছে, ফ্লাক্সটা 0 হয়ে যাচ্ছে। স্যার আমি শর্ট বললাম স্যার, এই কারণে বললাম যে হচ্ছে আপনার ওই ফ্লাক্স যেহেতু হচ্ছে আপনার 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ইন্ডাকটিভ ব্যাপারটা থাকছে না, তার মানে ইন্ডাকটিভ মানে কয়েলের যে ইন্ডাকটেন্স ব্যাপারটা 0 হয়ে যাচ্ছে। যদি ইন্ডাকটেন্স ব্যাপারটা যদি 0 হয়ে যায়, তাহলে ওর মধ্যে প্রপার্টি শুধু আর থাকছে, তার মানে পুরো ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল আর। আমরা ইন্ডাকটেন্স আর there are two types of inductance. এখানে সোর্স যেহেতু একটাই আছে স্যার, তাহলে শর্ট সার্কিট There is a leakage inductance and magnetizing inductance. There are two types of inductance. Though the magnetizing inductance is getting 0, but there will be very much leakage inductance because the current is quite high. তো সেই জন্য ওইভাবে আমি এক্সপ্লেন না করে শুনতে পেলাম না স্যার, দেখি যে ফ্লাক্সটা 0 হয়ে গেছে, কিন্তু সোর্স কি চায়? এই যে সোর্সটা আমি এখানে দিয়েছি, সোর্স কি চায়? সোর্স সবসময় চায় যে কোরের মধ্যে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স মেনটেন করতে, কিন্তু সোর্স তো জানে না যে ফ্লাক্সটা 0 হয়ে যাচ্ছে। সোর্স কি করবে? কিভাবে সোর্স ওই ফ্লাক্সকে মেনটেন করার চেষ্টা করে বলতে পারবে? আরো স্যার বেশি পরিমাণ কারেন্ট যদি ফ্লো হয় তাহলে সেক্ষেত্রে কারেন্ট ড্র করবে। হ্যাঁ স্যার, আমি একটা ক্লাসে আছি, আমি 10 মিনিট পর আপনাকে 10 মিনিট জাস্ট। হ্যাঁ, মানে সোর্স কি করবে? আরো কারেন্ট পাঠাবে, পাঠিয়ে চেষ্টা করবে যে ফ্লাক্সটাকে মেনটেন করা। ঠিক যেভাবে এমএমএফ ব্যালেন্স হয়, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করার সময় যেভাবে এমএমএফ ব্যালেন্স হয়, সেইভাবে এখানেও সোর্স চাইবে আরো বেশি করে কারেন্ট পাঠিয়ে যাতে কিছুটা হলেও ফ্লাক্স মেনটেন করা যায়। কিন্তু আলটিমেটলি তো যেটা হচ্ছে হয়ে রয়েছে এখানে, সেখানে কখনোই কোনো ফ্লাক্স তৈরি হবে না। ফলে এই সোর্স কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং সেটা যখন সোর্সের ফিউজ রেটিং এ বেশি বেড়ে যাবে, তখন ফিউজটা ব্লো করে যাবে। তাহলে এখানে কয়েল গুলো কোনো ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু সোর্স কারেন্টটা বাড়তে থাকছে। The source will be damaged, not coil. বুঝতে পেরেছো? তোমার সোর্স মানে কয়েল গুলো ড্যামেজ হতে পারে, কিন্তু কয়েল ড্যামেজ হচ্ছে না, সোর্স ক্যান বি ড্যামেজ because the net current from the source is getting increased.
ওকে, সো এফেক্টিভলি যেটা হয় এখানে সোর্সের যে ফিউজটা থাকে বা যে সার্কিট ব্রেকারটা থাকে সেটা ট্রিপ করে যাবে বা ব্লো করে যাবে। আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. সবাই বুঝতে পেরেছো? পরিষ্কার, একদম পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করো, কোনো ধোঁয়াশা নেই। বলো কোন জায়গাটা? বলছি যদি এরকম কন্ডিশন হয়, ধরুন আমি হ্যাঁ। ওখানে ভোল্টেজ সোর্সটাকে বাদ দিলাম, হ্যাঁ আপনি যেরকম কানেকশন রেখেছেন এই কানেকশনটা রেখেছে, এবার হ্যাঁ। আমি এর ইন্ডাকটেন্স ভ্যালুটা মাপার চেষ্টা করছি, তাহলে হ্যাঁ। কি দেখাবে? ইন্ডাকটেন্স ভ্যালুটা কিভাবে মাপবে? ইন্ডাকটেন্স ভ্যালু মাপার RLC জন্য মিটার একটা দিয়ে? কারেন্ট পাঠাতে হয়। ইন্ডাকটেন্স ওইভাবে মাপা যায় না। ইন্ডাকটেন্সটা তখনই তৈরি হয় যখন তাতে কোনো ফ্লাক্স থাকে। তাহলে ফ্লাক্স তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে তোমার, নাহলে তুমি ইন্ডাকটেন্স মাপবে কি করে? কি? দেখো লিকেজ ইন্ডাকটেন্সটা সবসময় ধরুন একটা থাকবে। ইন্ডাক্টরের যেরকম মেজার করা হয়, কিভাবে ইন্ডাকটেন্স মেজার করা হয় বলো? বলছি এই দুটো টার্মিনালকে যদি আমি আরএলসি মিটারের সঙ্গে যদি কানেক্ট করি তাহলে কি দেখা যাবে না? দেখো, আশা করি দেখা যাবে, দেখা যাবে না বলবো না, আশা করি দেখা যাবে। কিছু ইন্ডাকটেন্স নিশ্চয়ই তুমি পাবে, এবং that is the self inductance of these two coils and that they will be added. Okay, actually যখন তার মানে ধরুন আমি ধরে নিলাম কয়েল 1 এর যদি ইন্ডাকটেন্স ভ্যালু যদি হচ্ছে আপনার L1 100 হয়, মিলি হেনরি যদি হয়, এবং হ্যাঁ, কয়েল 2 হ্যাঁ, যদি L2 হয়, আর you will যদি get কয়েল L1 plus L2। ওই হ্যাঁ, তুমি ধরো কয়েল 1 এর হ্যাঁ, ইন্ডাকটেন্স মেজার করেছো আলাদা করে, তাহলে ধরো একটা শেয়ারিং ব্রিজ বা এই ধরনের কোনো একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে কয়েল 1 এর ইন্ডাকটেন্স মেজার করেছো L1, কয়েল 2 এর ইন্ডাকটেন্স মেজার করেছো L2। তুমি যখন এই দুটোকে প্যারালাল করবে, করে মাপবে, তখন তুমি কি পাবে? 1/L1 প্লাস 1/L2। এটা হচ্ছে এফেক্টিভ ইন্ডাকটেন্স যেটা তুমি পাবে, এইটা নয়, সরি আমি ভুল বলেছি, বিকজ দে আর কানেক্টেড ইন প্যারালাল। এই ভ্যালুটা তুমি পাবে। মানে যদি হচ্ছে সেম ধরুন আমি যদি 100 মিলি হেনরি করে যদি ধরি, তাহলে হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে 50 মিলি হেনরি হচ্ছে আপনার আউটকাম পাবো, তাই তো? হ্যাঁ অবশ্যই, কিন্তু আর ওই যদি 50 মিলি হেনরিটা কিন্তু কানেক্টেড থাকে, মানে ধরুন হ্যাঁ, ট্রান্সফরমারের জন্য ওই 50 মিলি যদি হেনরির অনেক এরকম টাইমস ইন্ডাকটেন্স পায় মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এম, যেটা এখানে তুমি পাবে না। এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্স আর ম্যাগনেটাইজিং ইন্ডাকটেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা তৈরি হয় তাদের মিউচুয়াল ফ্লাক্স লিঙ্কেজের জন্য, সেইটা তুমি পাবে না, সেটাই হচ্ছে প্রবলেম। সেলফ ইন্ডাকটেন্সটা অবশ্যই পাবে তুমি, that is called the leakage inductance. So these are the leakage inductance or self inductance that you will get, but you won't get the magnetizing inductance or mutual inductance. তোমরা ট্রান্সফরমারের আগের যে প্রথম যে সার্কিটটা ড্র করেছিলাম ফার্স্ট ক্লাসে, সেই সার্কিটটাকে রেফার করতে পারো, সেখানে লেখা আছে দেখবে লিকেজ ইন্ডাকটেন্স or self inductance and mutual inductance and magnetizing inductance. ওকে, কেউ চেষ্টা করলে এটাকে একদম মানে এর জন্য স্পেশাল একটা মিটার হয়, that is called the LCR meter. If you don't go for the steering bridge or Owens bridge or other types of bridge method of measuring inductance, you can directly go for a LCR meter, which is available in most of the laboratory. সেই LCR মিটারে আমরা ইন্ডাকটেন্স মেজার করতে পারি, সেটা দিয়ে কেউ এটাকে টেস্ট করে দেখতে পারে। এই মিটার দিয়ে ডাইরেক্ট যদি মেজার করি তাহলে কি ডাইরেক্ট যদি ঘটবে? প্যারালাল করে যদি মাপো, তাহলে এই ইন্ডাকটেন্সটা পাবে। হ্যাঁ, কিন্তু যদি এই যে কন্ডিশনটা যেটা হচ্ছে ডটের সঙ্গে তাহলেও পাবে, হচ্ছে জিরোকে কানেক্ট করা আছে, তাহলেও পাবে। তাহলেও কি ওই 50 মিলি হেনরি পাবো? তাহলেও পাবে। What convention will come
when the mutual inductance is considered. তোমাদের কাপল সার্কিটের প্রবলেম আছে কিছু, ইন সার্কিট থিওরি মনে পড়ছে? ডট টট দিয়ে এক ধরনের প্রবলেম আছে, দ্যাট ইজ কল্ড দ্য কাপল সার্কিট প্রবলেম। সেই প্রবলেম গুলো একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ ছিল ফার্স্ট ইয়ারে ছিল। সেখানে ডটের উপর ডিপেন্ড করে মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্সটা। হ্যাঁ স্যার, আচ্ছা ওটা অ্যাডিটিভ হবে না সাবট্রাকটিভ হবে? ওকে, যাই হোক, মানে সেইগুলো তো তার মানে তো এটা তো সাবট্রাকটিভ হবে, তার মানে রেজাল্টেন্টটা হয়ে যাবে হচ্ছে 0। না না, সেলফ ইন্ডাকটেন্সের জন্য না, সেটা সেলফ ইন্ডাকটেন্সের জন্য পোলারিটিটা ইম্পর্টেন্ট নয়। সেলফ ইন্ডাকটেন্সের জন্য পোলারিটিটা ইম্পর্টেন্ট আরেকটা নয়। স্যার, বলো। আচ্ছা স্যার, ওই যে রেজিস্ট্যান্স যেগুলো ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স যেগুলো হয়, রেজিস্ট্যান্স ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স গুলোকে তো হচ্ছে আপনার এই ইন্ডাকটেন্স ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য হচ্ছে তারটাকে ভাঁজ করে হচ্ছে আপনার ওয়াইন্ডিং করা হয়। তো তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে আপনার ওই ইন্ডাকটেন্স ব্যাপারটাকে যদি অ্যাভয়েড করা যায়, তাহলে এর ক্ষেত্রে অপোজিট পোলারিটিতে যদি থাকে, তাহলে কেন এটাকে অ্যাভয়েড করা যাবে না? দেখো, একটা জিনিস ভালো করে বলি, ধরো একটা কোর আছে যার গায়ে এরকম একটা কয়েল আছে, হ্যাঁ? এবার হ্যাঁ স্যার, এলসিআর মিটারের পোলারিটিটা এদিকে দিয়ে দেখলে একটা ইন্ডাকটেন্স, উল্টো দিয়ে দেখলে কি তুমি অন্য ইন্ডাকটেন্স পাবে? সেটা আমাকে বল। না 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 না, আমি বললাম এই যে কানেকশনটা যেটা করে রেখেছেন তারপরের কথা বলছি, হ্যাঁ, তারপরেরই যেখানে আপনি সেলফ ভোল্টেজ ইন্ডাক্ট সোর্সটা দিয়ে রেখেছেন সেই জায়গাটায় যদি দিই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ইওর ডাউট ইজ ক্লিয়ার। ইউ ওয়ান্ট টু ওপেন দ্য সোর্স and you want to connect some meter over there, তাই তো? এখানে তুমি এলসিআর মিটার লাগাও, ভোল্ট মিটারের জায়গাটা, আন্ডারস্টুড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, But my হ্যাঁ, হ্যাঁ। proposition is, my concept is, you will get the parallel combination inductance from that. মানে ওখানে 50 মিলি হেনরি হচ্ছে আমি আউটকাম পাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে স্যার, এই যে কানেকশনটা যেটা করা আছে, মানে যেটা হচ্ছে আপনার ওই A1 টু যদি A3 যদি কানেক্ট মানে শর্ট করা থাকতো, তাহলে আপনি যেটা বলছেন সেইটাই আমি এগ্রি, কিন্তু এইটার ক্ষেত্রে আমি এগ্রি করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখো কোনটা পাওয়া যায়, হ্যাঁ, বা বইটা একটু পড়ে দেখো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। We are almost, our time is over, it is 9:02.